Hello dear friends, welcome to my YouTube channel. আমি গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার সকল ক্লাস আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা লিখতে যাচ্ছি। বলে তাহলে বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হলো যে বর্তমানকালে যে কাজ চলিতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ চলমান যে কাজটি বর্তমানে আছে তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা, আমরা বাংলায় কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব সে বিষয়ে আমরা এখন লিখতে যাচ্ছি। চেনার উপায়, চেনার উপায় ইচ্ছেন। তাহলে বন্ধুরা, বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি থাকবে? তেছি, তেছো, তেছে, তেছেন। অথবা চলিত ভাষায় থাকবে ইচ্ছি, ইচ্ছ, ইচ্ছে, ইচ্ছেন। তেছি, তেছো, তেছে, তেছেন এগুলো হলো সাধু ভাষা। আর চলিত ভাষায় থাকবে ইচ্ছে, ইচ্ছ, ইচ্ছে, ইচ্ছেন। এই কয়েকটি থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে ইত্যাদি থাকে। ক্রিয়া শেষে কি থাকবে? এই কয়টি চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা, আমরা উদাহরণ দিতে যাচ্ছি। এক্সাম্পল, সে ভাত খাইতেছে। অথবা খাইতেছে না লিখে খাইতেছে না বলে বলতে পারে ভাত খাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা বলতে পারি যে সে ভাত খাইতেছে অথবা সে ভাত খাচ্ছে। তাহলে এর ট্রান্সলেশন হবে কি? হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা চেনার উপায় শিখলাম। এখন আমরা চারটি স্ট্রাকচার শিখব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চারটি স্ট্রাকচার শিখব। এখন প্রথম স্ট্রাকচার হলো অ্যাফার্মেটিভ, এ এফ এ আই আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ। তাহলে স্ট্রাকচার কি হবে? এস টি আর ইউ সি টি ইউ আর ই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে প্রথমে আমরা লিখব কি? প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, আমরা বসাবো কি? সাবজেক্ট অনুযায়ী বসাবো am অথবা is অথবা are। তারপর মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। তারপর অবজেক্ট বসাবো, তারপর অবজেক্টের পর আরো যদি কিছু থাকে সেটা আমরা আদার বা রিমেইনিং এ লিখবো। অবজেক্ট বা আদার, এর অবজেক্টের পরে আদারে ওটা লিখবো। তাহলে আমরা এখন एग्जांपल দিতে যাচ্ছি। আমি ইংরেজি শিখিতেছি। তাহলে এখানে কি তেছি কথাটা আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবো আমরা কি? আমি ইংলিশ লিখলাম আই। তারপরে আই এর পর সবসময় বসাতে হবে am, I am। মূল ভার্ব হলো কি? শিখিতেছি, লার্ন, এল ই এ আর এন। কন্টিনিউয়াস ভার্ব তার সাথে বসালাম আমরা আইএনজি। অবজেক্ট এখানে একটি আছে, সেটা হলো কি? ইংলিশ। I am learning English। তাহলে বন্ধুরা, এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখুন যে অক্সিলারি ভার্ব am is are, এই am is are কিভাবে বসবে, কোথায় বসবে? সাবজেক্ট যদি
ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি আমি বা আই হয় সেক্ষেত্রে এম বসবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সে, তিনি, ইহা এবং একটি যদি নাম হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইজ বসাবো। এছাড়া বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা বসাবো আর। তাহলে বন্ধুরা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন নেগেটিভ স্ট্রাকচারে চলে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার কি হবে? নেগেটিভ। নেগেটিভ মানে তো আমরা জানি যে না বোধক। তাহলে আমাদের কি করতে হবে এখানে? নেগেটিভ স্ট্রাকচারে আমাদের বসাতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো আগের মতোই am অথবা is অথবা are। তারপরে নেগেটিভের কারণে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে not। তারপরে কন্টিনিউয়াস হওয়ার কারণে মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে বসাতে হবে ing। তারপর বসাতে হবে অবজেক্ট। তারপর অবজেক্টের পর যা থাকবে সেটা আদার বা রিমেইনিং এ আমরা লিখব। তাহলে নেগেটিভ স্ট্রাকচারে আমরা কি লিখব? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসাবো am is are, তারপরে নেগেটিভ ভার্বের নট, মূল ভার্বের সাথে ing, অবজেক্ট, আদার। एग्जांपल আমরা একটা লিখতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব? প্রথমে সাবজেক্ট লিখব জেলেরা দা ফিশারম্যান, দা FISHERMEN, দা ফিশারম্যান। এখানে দেখেন বন্ধুরা ফিশারম্যান কিন্তু প্লুরাল ফর্মে আছে। আমরা জানি ম্যানের প্লুরাল ফর্ম হলো মেন, তাহলে ফিশারম্যান প্লুরাল হয়ে গেল। তাই আমরা অক্সিলারি ভার্ব বসাবো আর, নেগেটিভ হওয়ার কারণে নট, মূল ভার্বের সাথে ing অর্থাৎ ক্যাচ, CATCHING ক্যাচিং, অবজেক্ট হলো মাছ, ফিশেস FISHES। তারপরে কোথায় মাছ ধরে দিয়েছে? নদীতে, ইন দা রিভার। তাহলে কি লিখলাম? দা ফিশারম্যান আর নট ক্যাচিং ফিশেস ইন দা রিভার। মাছ তো একটা ধরে না, অনেকগুলো ধরে, তাই আমরা অবজেক্টিভ মাছটা প্লুরাল করলাম, ফিশেস করলাম। তাহলে আপনারা নেগেটিভ স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। আমরা এখন ইন্টারোগেটিভ স্ট্রাকচারে চলে যাব। তাহলে আমরা এখন কি করব? ইন্টারোগেটিভ স্ট্রাকচার লিখব। ইন্টারোগেটিভ INTERROGATIV, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। স্ট্রাকচারে ইন্টারোগেটিভ মানে অক্সিলারি ভার্বটা আমাদেরকে আগে নিয়ে আসতে হবে, সেটা যে টেন্সেই হোক না কেন। প্রশ্নবোধক হলে আমাদের অক্সিলারি ভার্ব সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। আমরা এখানে কি লিখব? প্রথমে সাবজেক্টের নিচে অক্সিলারি ভার্ব আমরা am অথবা is অথবা are বসাবো। তারপর কি বসাতে হবে? সাবজেক্ট বসাবো। তারপরে মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে ing অবশ্যই বসাতে হবে কন্টিনিউয়াস হলে। তারপরে অবজেক্ট বসাবো আমরা। তারপর অবজেক্টের পর যদি কিছু থাকে সেটা আদারে বসাবো। তারপর নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বন্ধুরা দেখেন প্রশ্নবোধক হলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব am অথবা is অথবা are বসাবো। তারপর আমরা সাবজেক্ট বসাবো। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing বসাবো। তারপর অবজেক্ট বসাবো। তারপর অবজেক্ট পর যা থাকবে তা আমরা ধারাবাহিকভাবে বসাবো। তাহলে एग्जांपल আমরা কি দেব? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা কি লিখলাম যে মেয়েটি কি বাগানে ফুল তুলিতেছে। তাহলে ট্রান্সলেশনটা হবে, তাহলে মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা প্রথমে বসাবো is। তারপর সাবজেক্ট হলো মেয়েটি দা গার্ল, is the girl। তোলার ইংলিশ ফুল তোলার ইংলিশ হচ্ছে প্লাক, PLUCK, কন্টিনিউয়াস হওয়ার কারণে ing, প্লাকিং। তাহলে অবজেক্ট হলো কি? ফুল, ফ্লাওয়ার্স, FLOWERS। is the girl plucking flowers? কোথায়? বাগানে। এটা আদারে লিখবো in the garden, garden। তাহলে কি হলো যে is the girl plucking flowers in the garden? মেয়েটি কি বাগানে ফুল তুলিতেছে। তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্ব am is are এর মধ্যে এখানে is বসিয়েছি। তাহলে আমরা বন্ধুরা এখন আমরা ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ স্ট্রাকচার লিখব। ইন্টারোগেটিভ, নেগেটিভ, প্রশ্নবোধক, নাবোধক।
বন্ধুরা আমি তো আগে বলেছি যে প্রশ্নবোধক মানে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? প্রথমে অক্সিলারি ভার্ব am অথবা is অথবা are বসাবো। তারপর আমরা নেগেটিভের জন্য not এর সংক্ষিপ্ত রূপটি আমরা আগে লিখতে পারি not প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি বসাবো। তারপর আমরা অবজেক্ট বসাবো। তারপর অবজেক্টের পর যদি কোনো কিছু থাকে সেটা আদারে বসাবো। তারপর নোট অফ ইন্টারোগেশন মার্ক। আর যদি বন্ধুরা কেউ নট সাবজেক্টের পরে লিখতে চান তখন এনওটি পুরো নটে লিখতে হবে। আমরা এখানে একটি एग्जांपल দিয়ে ক্লিয়ার হচ্ছে। পাখিগুলো কি নীল আকাশে উড়িতেছে না? পাখিগুলো অনেকগুলো, তার প্লুরাল ফর্ম, তাই আমরা প্রথমে লিখব কি আর এখানে নেগেটিভের এন অ্যাপোস্ট্রোফিটা আমরা আগে লিখতে পারি যে aren't the birds aren't the birds flying flying flying। এখানে অবজেক্ট নেই, এখানে অ্যাডভার্ব হিসেবে আছে নীল আকাশ in the blue sky। তাহলে বন্ধুরা পাখিগুলো কি নীল আকাশে উড়িতেছে না? তার ট্রান্সলেশন আমরা কি লিখলাম যে aren't the birds flying in the blue sky। আমরা এই নটটা বার্ডস এর পরে লিখতে পারি are the birds not flying in the blue sky। বন্ধুরা আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আরো মজার একটি ব্যতিক্রম নিয়ম আছে। বন্ধুরা এতদিন আমরা জেনেছি যে বাংলা বাক্যে যদি ক্রিয়া শেষে তেসি 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 তেসেন অথবা চলিত ভাষায় ইচ্ছে 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 ইচ্ছেন থাকে তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বন্ধুরা আজ আমরা একটি ব্যতিক্রমধর্মী নিয়ম শিখতে যাচ্ছি। তা হলো যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি 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 তেসেন থাকার পরেও এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। কখন হবে না সে বিষয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে বন্ধুরা হবে, তাহলে বন্ধুরা বাংলা ক্রিয়া শেষে তেসি 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 তেসেন অথবা ইচ্ছে 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 ইচ্ছেন থাকার পরেও কাজটি যদি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা করা বোঝায় তাহলে আমরা সেই বাক্যের ট্রান্সলেশনটা ইংরেজিতে যখন আমরা করতে যাব তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটি স্ট্রাকচার অনুযায়ী আমরা ট্রান্সলেশন গুলো করে থাকবো। তাহলে বন্ধুরা দেখেন পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায়? আমরা এখন পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি, সেই পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি সম্পর্কে আমরা জানবো। তাহলে বন্ধুরা পঞ্চ ইন্দ্রিয় এই পাঁচটিকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা যদি কাজ করা বোঝায় তাহলে আমরা ওই সেন্টেন্সের ট্রান্সলেশন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না লিখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলে আমাদের ভুল হয়ে যাবে বন্ধুরা, কারণ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কাজ করা বোঝালে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। বন্ধুরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ত্বকের কিন্তু তেমন কোনো কাজ নেই। এই ত্বকের জায়গায় আমরা ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে আমরা মন ধরতে পারি, মন বা হৃদয়। এই পঞ্চ ইন্দ্রিয় যদিও ত্বক পঞ্চ ইন্দ্রিয় কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের কাজ অর্থাৎ ত্বক দ্বারা খুব একটি কাজ করা হয় না, তাই আমরা পঞ্চ ইন্দ্রিয় এর জায়গায় ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে আমরা কি ধরবো? মন বা হৃদয়কে ধরবো। তাহলে বন্ধুরা আমরা এতদিন যারা আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কাজ করার পরেও আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে ট্রান্সলেশন করেছিলাম এবং আমরা যারা এই ধরনের ট্রান্সলেশন তেসি তেসি থাকার পরেও কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করা হলো সেটা বুঝে নেই। আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আমরা একটা एग्जांपल দেখতেছি, আমি ইচ্ছি। তাহলে বন্ধুরা দেখেন ক্রিয়া শেষে তেসি কথাটা আছে, তেসি থাকার পরেও এটা আমরা জানি যে এটা বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আছে, কিন্তু ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করার সময় প্রেজেন্ট ইনডিফিনিটে করব, কারণ আমি যেটাকে দেখতেছি চোখ দ্বারা দেখতেছি, এটা একটি ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হলো একটা ইন্দ্রিয়, তাই ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না লিখে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি আই সি হার অথবা আই সি
হিম, কিন্তু যদি কেউ কখনো লেখেন আই অ্যাম সিং হার অথবা হিম অথবা হিম, তাহলে এটা কিন্তু বন্ধুরা ভুল হয়ে যাবে, কারণ আমরা কনসেন্টের দ্বারা কাজ করা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। তাহলে বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের এতদিনে ভুল সংশোধন হয়েছে। আর আমার আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।